আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের জাতীয় সংসদ নির্বাচন বা জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান সরকার বলতে গেলে ঐতিহাসিক চাপের মধ্যে পড়েছেন। আপনারা জানেন, যখন একটা ক্ষমতার পট পরিবর্তন হয় তখন সেখানে নানা রকম খেলাধুলা হয়। তো শেখ হাসিনার পতনের পরেও এরকম অসংখ্য খেলাধুলা শুরু হলো এবং এখনো চলছে। তো সেই সকল খেলাধুলার মধ্যে যা যা হতে পারে বা যা যা ঘটতে পারে সেই বিষয়গুলো নিয়ে অনেকেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেলার চেষ্টা করেছেন। প্রথমত, এখনকার যে সিস্টেমটি রয়েছে সংসদীয় পদ্ধতির সরকার, এবং এটা ব্রিটেনের মতো বা গ্রেট ব্রিটেনের মতো। এখন অনেকে বলার চেষ্টা করছে যে না, এভাবে চলবে না। রাষ্ট্রপতি সরকার ব্যবস্থায় যদি আমরা ফিরে যাই, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায়, তো রাষ্ট্রপতির অধীন একটা পার্লামেন্ট থাকবে যেভাবে অতীতে ছিল। এবং এর পেছনে মূল নিয়ামকটা হলো যে যদি রাষ্ট্রপতি একক ব্যক্তি নির্বাচন করে এবং পপুলার ভোটে তাকে নির্বাচিত হতে হয়, তাহলে যে কোনো মানুষ এ পদে দাঁড়িয়ে বিজয়ী হতে পারেন। যেমন ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি রাষ্ট্রপতি পদে দাঁড়ান, তাহলে তার যারা আপনজন তাদের বক্তব্য হলো যে স্যার, আপনার মতো জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে কেউ নেই। আপনার বিপরীতে যদি এই মুহূর্তে তারেক রহমান সাহেবকে দাঁড় করিয়ে দেওয়া হয়, সজীব ওয়াজেদ জয়কে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে আপনি নিজেই দেখুন পাশাপাশি ছবি দিলে লোকজন কাকে ভোট দেবে। তো কাজেই আমরা একটু সময় নিয়ে পুরো সিস্টেমটিকে চেঞ্জ করে রাষ্ট্রপতি শাসিত সরকার করে দেব। এরকম গেল। এই কথাগুলো এক পক্ষ হয়তো বলেছে, বা এটা না বলার কোনো কারণ নেই। দ্বিতীয়ত হলো যে আমরা এটাকে একটা জটিল করে ফেলি, অর্থাৎ রাষ্ট্রপতিও থাকবে, তার ক্ষমতা বাড়ানো হবে পাকিস্তানের মতো করে বা অন্য অনেক দেশের মতো করে, এমনকি আমেরিকার মতো করে। অর্থাৎ রাষ্ট্রপতি ফেডারেল বিষয়গুলো দেখবেন, পররাষ্ট্র বিষয়গুলো দেখবেন, আর সেখানে কংগ্রেস যেভাবে কাজ করে, তারপর সিনেট যেভাবে কাজ করে আইন প্রণয়নে এবং সরকারকে চাপে রাখার জন্য, সেইভাবে বাংলাদেশে করা হবে। আর আমেরিকার মতো করে বাংলাদেশে অনেকগুলো প্রদেশ তৈরি করা হবে এবং মূলত দেশ চালাবে সেই প্রদেশের গভর্নর যারা আছেন, অনেকটা ভারতের মতো এটা হতে পারে, ভারতের যেভাবে মুখ্যমন্ত্রী, তো ওইভাবে প্রাদেশিক গভর্নর যেটা আমেরিকাতে রয়েছে। আপনি এখন আমেরিকান সিস্টেম আনেন অথবা ভারতের সিস্টেম আনেন, সমস্ত ক্ষমতাটা চলে যাবে প্রদেশের হাতে। তো এই প্রদেশের হাতে ক্ষমতা চলে যাবে, আর স্থানীয় সরকার মানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এগুলোতে সরাসরি নির্বাচনের মাধ্যমে একটা বিকেন্দ্রীকরণ করা হবে আমেরিকার মতন করে। আর এগুলোতে যদি আমরা এই কাজগুলো যদি আমরা করি, অনেক সময় লাগবে এবং ভবিষ্যতে আওয়ামী লীগ, বিএনপি এই দলগুলো আর থাকবে না। এখানে অনেক ছোট ছোট স্থানীয় দল তৈরি হবে, স্থানীয় ব্যক্তি তৈরি হবে, আর পানি ঘোলা হয়ে যাবে। ভালো কথা। এবং এই কাজ করার জন্য, সংস্কার করার জন্য যথেষ্ট সময় নেবে। 3 নম্বর হলো যে আমরা এমন কিছু সংস্কার করব যে সংস্কারে এখন যে রাজনীতির একটা ফিউডাল অবস্থা রয়েছে, অর্থাৎ রাজনীতিতে যায় বা যারা ক্ষমতা লাভ করেন, সেটা মন্ত্রী হন, এমপি হন, কিংবা প্রধানমন্ত্রী হন, কিংবা যারা ক্ষমতাসীন দল থাকেন, তাদের সকলের মধ্যে একটা জমিদারি ভাব এসে যায়। তারা এই সমাজে যারা জ্ঞানী আছেন, গুণী আছেন, এনজিও ব্যক্তিত্ব আছেন, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা আছেন, তাদেরকে মানুষ হিসেবেই মনে করেন না। এদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার, শেখা দেওয়া দরকার। তো এই শেখা দেওয়ার জন্য নির্বাচন ব্যবস্থাটিকে জটিল করে তুলতে হবে। কিভাবে? মনোনয়ন বাণিজ্য চলবে না, এই কথাগুলো পপুলার। এই জন্য কি করা হবে? দেখা গেল যে পপুলার ভোটে সেই প্রতীকে সারা বাংলাদেশে ভোট হবে। যে দলগুলো যত ভোট পাবে সেই সংখ্যানুপাতিক হারে তাদেরকে সেই কটি আসন দেওয়া হবে। সেই আসনে তারা পার্লামেন্ট গঠন করবে এবং এইগুলো নিয়ে কয়েকদিন প্রচার প্রোপাগান্ডা আলটিমেটলি চলেছে। এবং আমাদের ছোট ছোট দলগুলো তো বেজায় খুশি, যারা জীবনে কখনো সংসদ সদস্য হতে পারবে না। ধরুন একটা আসনে যদি সংসদ সদস্য হতে হয়, তাদেরকে 1.5 থেকে 2 লাখ ভোট পেতে হবে। তো এরকম কোনো একটি নির্দিষ্ট আসনে গিয়ে তারা যে 2 লাখ ভোট তাদের ছোট ছোট দলগুলো পাবেন, এরকম অবস্থা বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি। তো সেক্ষেত্রে যদি একটা প্রতীক ছেড়ে দেওয়া হয় আল্লাহর হস্তে, যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মরে। টেকনাফ থেকে তেঁতুলিয়া কত পাগল আছে না, কত পাগল আছে, সেই পাগলরা দেখা গেল যে একসাথে 5 লাখ ভোট পেল। আনুপাতিক হারে দেখা গেল তার ভাগে 2 বা 3টে সংসদ সদস্য হয়ে গেল। এবং সেই ক্ষেত্রে জনাব হিরো আলম বলেন, সেফায়েতুল্লাহ সেফু বলেন, কিংবা ওই যে প্রবাসী যারা আছে ইউটিউব করে, তারাও যদি এইভাবে একটা দল গঠন করে ছেড়ে দেয়, বাংলাদেশে দেখা গেল যে 5 লাখ থেকে 10 লাখ ভোট তারা পেয়ে গেলেন। এবং পেয়ে যাওয়ার পর তারা সেই সংসদে এসে
এক একজনে এক একটা দলের নেতা হিসেবে 8জন 10জন সংসদ সদস্যকে নিয়ে বিশাল একটা হাউকাউ পার্টি তৈরি করে ফেললেন। এই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে। এরপরে সংবিধান নিয়ে ভীষণ রকম একটা জগাখিচুড়ি অবস্থা তৈরি হয়েছে। এই সরকার কি সংবিধানের অধীন না সংবিধানের বাইরে? এটা কি বিপ্লবী সরকার না সাংবিধানিক সরকার? এরকম নানা কিছু কথাবার্তা হচ্ছে। সংবিধান কি পুনর্লিখন হবে নাকি সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে, মানে যাকে বলা হয় সংশোধন করা হবে, এসব নিয়ে নানা রকম জটিলতা করে এই গত 4 মাস ধরে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে এখন সরকারকে কেউ আর বিশ্বাস করছে না, নো ওয়ান। দ্বিতীয়ত, বিশ্বাসের যে জায়গাটা সেটি চলে যাওয়ার পরে যেটি থাকে নির্ভরতা। সরকারের প্রতি নির্ভর করার একটা সিঙ্গেল কারণ নেই। আইন শৃঙ্খলা, অর্থনীতি, সামাজিক সংহতি থেকে শুরু করে আর যা কিছু রয়েছে সূচক, একটা রাষ্ট্রে যে সকল সূচক থাকে সেই সূচকগুলো সবই নিম্নমুখী। এবং এর কারণে কেবলমাত্র ডক্টর ইউনূস নন, তার সঙ্গে যারা যারা আছেন প্রতিটি লোক, এমনকি এই জুলাই আগস্ট বিপ্লবে যারা আমাদের নয়নমণি ছিলেন, যাদেরকে দেখলে আমাদের হৃদয় বিগলিত হতো, যাদেরকে স্পর্শ করার জন্য আমাদের যাকে বলা হয় মন উথাল পাতাল করত, সেই সোনার ছেলেরা, সমন্বয়ক যারা, তাদেরকে নিয়ে এই 4 মাসে যত বিতর্ক হচ্ছে এবং যত বাজে কথা হচ্ছে, এগুলো ছাত্রলীগদেরকে নিয়েও হয়নি। এবং এদেরকে এই সরকারের 4 মাসের এরকম দোদুল্যমানতা, কর্মহীনতা এবং অস্বস্ব এবং অস্পষ্ট কথাবার্তা এবং চিন্তা, লক্ষ্যহীন চিন্তা চেতনার কারণে এই যে আমাদের সোনার ছেলে যারা আছেন, তারা এখন বিভিন্ন টেলিভিশন টকশোতে গিয়ে অঝরে কাঁদছেন। এই কারণে তারা বুঝতে পারছেন যে তাদের পরিণতি কোন পর্যায়ে যাবে এবং জনরোষ কোন পর্যায়ে চলে গিয়েছে। তো এই যে অবস্থা, এই অবস্থার কারণে কি হচ্ছে, দেশের বিভিন্ন রাজনৈতিক যারা শক্তি তাদের মধ্যে প্রতিনিয়ত ভাঙাচোরা হচ্ছে, প্রতিনিয়ত বন্ধুর পরিবর্তন হচ্ছে। পদার্থ, যারা ফিজিক্স নিয়ে লেখাপড়া করেন, আপনারা জানেন যে পদার্থের মধ্যে প্রতিনিয়ত একটা ঝড় বয়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। নিউট্রনকে কেন্দ্রে রেখে ইলেকট্রন এবং প্রোটন প্রচণ্ড বেগে ঘুরতে থাকে এবং সেই ঘূর্ণির কারণে পদার্থের কখনো ক্ষয় হয়, আবার পদার্থের কখনো জয় হয়। এখন আমাদের যে সরকার, সেই সরকারের যে পদার্থ রয়েছে, সেই পদার্থের মধ্যে নানা রকম ঘূর্ণিঝড় বইছে এবং সেই ঘূর্ণিঝড়ের কারণে রাজনৈতিক দলগুলো কখনো তাদের বন্ধু হচ্ছে, কখনো তাদের শত্রু হচ্ছে। রাজনৈতিক দলগুলো কখনো তাদের কাছে যাচ্ছে, কখনো আবার দূরে চলে আসছে, কখনো তাদেরকে কেন্দ্র করে ভালো ভালো কথা বলছে, আবার কখনো তাদের বিরুদ্ধে কথা বলছে। এবং এই জায়গাতে বাংলাদেশের একেবারে বৃহৎ দল বিএনপি থেকে শুরু করে ছোট ছোট দলগুলো যারা রয়েছে, তারা কেউ বাদ যাচ্ছেন না, মানে তারাও বিশ্বাস করতে পারছেন না। আর এটা শুধুমাত্র যে সরকারের সাথে রাজনৈতিক দলের যে সম্পর্ক তা নয়, রাজনৈতিক দলের প্রথমত নিজেদের মধ্যে ইন্টারনাল ক্ল্যাশ, সেটা প্রকট হয়ে পড়েছে। আর পারস্পরিক ক্ল্যাশ, মানে এবি পার্টির সাথে ধরুন জামাতের সাথে ধরুন হেফাজতের সাথে ধরুন চরমনায়ের সাথে ধরুন আহলে সুন্নাতুল জামাতের সাথে ধরুন আরো অনেকের, যেটি গত 3 মাস আগে কল্পনায় করা যেত না। 3 মাস আগে মনে হতো সবাই ভাই ভাই, কিন্তু এখন কেউ কাউকে আর বিশ্বাস করছে না এবং কোনো ঐক্য হচ্ছে না। আজ এক নেতা আর এক নেতার বাসায় যাচ্ছেন, কর্মীরা মহা খুশি। কালকে আবার দেখা গেল সেই 2 নেতা পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। লন্ডন থেকে তারেক রহমান সাহেব এই একবার সরকারকে যৌক্তিক সময় দিচ্ছেন, আবার বলছেন যে নির্বাচন কবে হবে। এই সার্বিক অবস্থার মধ্যে পড়ে এই সরকার যদি কিন্তু এটা ওটা বিভিন্ন কথাবার্তা বলে এই নির্বাচনটিকে অস্পষ্ট করে তুলেছে। কিন্তু অতি সম্প্রতি কন্ডিশনালি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি বলেছেন যে নির্বাচন 2025 সনের শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বর মাসে হতে পারে, অথবা 2026 সনের এপ্রিল মে, অর্থাৎ বড়জোর এপ্রিল মে বা জুনের মধ্যে নির্বাচন হতে পারে, এইরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। এবং সেখানে তিনি বলেছেন যদি বা কিন্তু, মানে এটা যদি হয় তাহলে হবে, এটা না হলে এটা হবে, এইভাবে যদি কিন্তু তিনি সংযোগ করেছেন। এবং তার এই কথার মধ্যে যথেষ্ট চালাকি আছে, যথেষ্ট মারপ্যাচ আছে এবং যথেষ্ট এখানে অন্য চিন্তা করার হেতু আছে। ফলে কি হলো, কেউ তাকে বিশ্বাস করছে না ঠিক আগের মতন করে। এখন ধরুন সরকার সত্যিকার অর্থেই, আমি ধরে নিলাম যে একেবারে
ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো সত্য কথা বলেছেন, এবং তিনি যে জবান দিয়েছেন তিনি এমন সত্যবাদী, কিয়ামত যদি হয়ে যায়, সে যদি মরেও যায়, তাহলে তার সেই জবান থেকে তাকে কেউ মানে ফেরাতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি যেন তেন ব্যক্তিত্ব? তিনি তো বিশ্ববিজয়ী, মানে যাকে বলা হয় সত্যবাদী, নোবেল বিজয়ী। তিনি কথা দিয়ে কথা রাখেন, তার কথার অন্যথা হয় না। এরকম যদি আপনি বিশ্বাস করতে চান, এবং সেই ক্ষেত্রে ধরুন 2025 সনের ডিসেম্বর মাসে নির্বাচন হবে। তো ডিসেম্বর মাসে নির্বাচন যদি হয়, তাহলে আপনি 2 মাস আগে নির্বাচনের তফসিল যদি ঘোষণা করা হয়, সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বর থেকে আরও 2 মাস এগিয়ে আসেন, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর মাসে ধরুন তফসিল ঘোষণা করা হবে। তো সেপ্টেম্বর মাসে যদি তফসিল ঘোষণা করতে হয়, তাহলে ভোটার তালিকা হালনাগাদ করা, এটা সম্পন্ন করতে হবে জুলাই মাসের মধ্যে। কেননা এই হালনাগাদ করার পর সেগুলো প্রিন্ট হবে এবং সেগুলো সবকিছু করবে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 2 মাস দিতে হবে করার জন্য। এখন জুলাই মাসে যদি আপনার ভোটার তালিকা হালনাগাদ হয়, তাহলে সীমানা, সেই সীমা চিহ্নিত করেন। এখন সরকার যেটা ডিলিমিটেশন করবে বা ডিমার্কেশন করবে, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করবে, এই সকল কাজ করার জন্য তাকে কিন্তু একটা সময় দিতে হবে, এবং সেগুলো অনুযায়ী গেজেট হবে, আবার সেগুলোর বিরুদ্ধে মামলা হবে, মোকদ্দমা হবে। তো সব মিলিয়ে আপনার কি মনে হয় যে এই টোটাল কাজগুলো সেই সেপ্টেম্বর মাস 2025 সনের, অর্থাৎ এখন যদি ডিসেম্বর মাস ধরেন, তাহলে আমাদের হাতে বড় জোর 6 থেকে 7 মাস সময় আছে, এটা সম্ভব কিনা, অন্য সব কিছু বাদ। 2 নম্বর হলো যে এখন নির্বাচন কমিশনার হিসেবে যারা নিয়োগ লাভ করেছেন, আপনি তাদের কয়জনের নাম জানেন?